আসসালামু আলাইকুম। একজন প্লেয়ার কখন ভালো ফর্মে থাকেন? যখন তিনি টেকনিক্যালি অনেক ভালো শেপে থাকেন, তখন তিনি ভালো ফর্মে থাকেন। একদম পারফেক্ট না হলেও নিয়ার টু পারফেক্ট শেপে থাকেন টেকনিক্যাল জায়গা থেকে, তখন সেই প্লেয়ার ফর্মে থাকেন। এখন এই ফর্মে থাকাটা সবসময় প্লেয়ারের থাকে না, কারণ এই টেকনিক্যালি শেপে থাকাটাও সবসময় একজন প্লেয়ারের থাকে না, সেটাই সবসময় চর্চার মধ্যে থাকতে হয়। খুব স্বাভাবিক একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরেন আগামীকালকে আপনার অঙ্ক পরীক্ষা। এখন যে 4টা চ্যাপ্টারের উপর বেস করে আপনার অঙ্ক পরীক্ষা, আপনি কিছুই পড়াশোনা করেন নাই। এখন আপনি কি গিয়ে পরীক্ষায় ভালো উত্তর দিতে পারবেন? এর আগের ক্লাস টেস্টে মনে করেন আগের 4টা চ্যাপ্টারের উপর পরীক্ষা ছিল, ওই 4টা চ্যাপ্টারের অঙ্ক আপনি খুব ভালো মতো করেছেন, আপনি 20-এ 20 পেয়েছেন। কিন্তু আগামীকালকের পরীক্ষা যদি আপনি কিছুই না পারেন, আগের 20-এ 20 ধুয়ে কি আপনি পানি খাবেন? ওইটা ধুয়ে তো আপনি পানি খাইতে পারবেন না। সো একজন প্লেয়ার তখনই বা একজন স্টুডেন্ট তখনই ভালো স্টুডেন্ট বা ভালো ফর্মে আছেন যখন টেকনিক্যালি সেই প্লেয়ারটা ভালো শেপে আছেন, তার প্রিপারেশনটা ভালো হয়েছে। এখন নাজমুল শান্তর গত পাকিস্তান সিরিজের যেটা ওয়ানডে সিরিজ ছিল, তখন আমরা একটা ভিডিও করেছিলাম যে বারবার তিনি বোল্ড হচ্ছেন কিংবা এলবিডব্লিউ হচ্ছেন, বারবার তিনি বোল্ড হচ্ছেন, এলবিডব্লিউ হচ্ছেন। আপনারা আউটগুলো ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন যে নাজমুল শান্ত গত 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে বারবার বোল্ড কিংবা এলবিডব্লিউ হচ্ছেন। এটার কারণটা আমরা যখন আইডেন্টিফাই করেছিলাম, তখন আমরা অনফিল্ডের তরফ থেকে আমরা দেশ সেরা কয়েকজন কোচের সঙ্গে কথা বলেছি আসলে নাজমুল শান্তর প্রবলেমটা কোথায় হতে পারে। আমরা প্রবলেম যেগুলো ডিকোড করে পেয়েছিলাম, সেটা আপনারা যারা দেখেছিলেন তারা জানেন যে নাজমুল শান্ত তার ওই সময়টাতে ওয়েট ট্রান্সফারটা তার হচ্ছিল না, অর্থাৎ ট্রিগার মুভমেন্টের পর ব্যাকফুটের উপরই তিনি ম্যাক্সিমাম ওয়েট রেখে দিচ্ছিলেন, ফ্রন্ট ফুটে তার ওয়েট ট্রান্সফার করছিলেন না, যে কারণে বলটা তার দিকে চলে আসছিল, তিনি আসলে ওয়েট ট্রান্সফার করে সামনের দিকে যাচ্ছিলেন না, বল ভেতরে ঢুকে যাচ্ছিল, তিনি বারবার বোল্ড হচ্ছিলেন। এবং ঠিক এই ওয়েট ট্রান্সফার না হওয়ার কারণে, সামনের পায়ে ওয়েট ট্রান্সফার না হওয়ার কারণে তার ব্যাটও আসছিল মূলত ফাইন লেগ অঞ্চল থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস। সো এই দুইটা জায়গাতে হ্যান্ড আই কোঅর্ডিনেশনও পারছিলেন না, আর সবচেয়ে বড় কথা ওয়েট ট্রান্সফারটা তিনি করতে পারছিলেন না। বাট আমরা এই ভিডিওটা করার পরে একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে। এই ওয়ানডে সিরিজের প্রসঙ্গে আমি পরে আসবো, তার আগে আপনারা তো এতক্ষণ ভিডিওগুলো দেখলেন, যেটা আমরা এর আগে যে প্রবলেমে ভুগছিলেন পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজেও, বা তার আগে যে প্রবলেমে ভুগছিলেন সেটা দেখলেন। তবে এই টেস্টে এই যে ফ্রন্ট ফুটে ওয়েট ট্রান্সফারের শান্তর যে টেকনিক্যাল রেকটিফিকেশনের জায়গাটা, তার একটা অনেক বড় প্রমাণ আপনাদেরকে আমি দেখাই। প্রথমে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের অন্যান্য বাঁহাতি ব্যাটসম্যানরা কোন জায়গা থেকে বলকে ফেস করছিলেন ব্যাটিংয়ের সময়টায়, আর নাজমুল শান্ত কোন জায়গা থেকে বলকে ফেস করছিলেন। খেয়াল করে দেখবেন নাজমুল শান্তর বল ফেস করার জায়গাটা অনেক সামনে থেকে। অনেক সামনে থেকে মানে কি? অনেক সামনে থেকে মানে হচ্ছে ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার করে তিনি খেলছেন, সামনের দিকে গিয়ে তিনি খেলছেন, সুইংটাকে কাট অফ করছেন। প্রবলেমটা যেটা হয়, আপনি যখন সুইংটা হতে দিবেন তখন বলটা ভেতরের দিকেও ঢুকবে, ভেতরের দিকে ঢুকে আপনাকে বোল্ড কিংবা এলবিডব্লিউ করবে। এখন সুইংটা আপনি কখন হতে দিচ্ছেন? যখন আপনার ফ্রন্ট ফুটের উপর ওয়েট ট্রান্সফার হচ্ছে না। একটা তো আপনারা দেখলেন যে আলটিমেটলি নাজমুল শান্ত অন্যান্য ব্যাটারদের তুলনায় সামনের দিকে এসে নেগোশিয়েট করছে। এবার এর আগের দিন যখন তিনি আব্বাসকে ফেস করছিলেন, দুটা ক্ষেত্রে যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে প্রথম সেশন এবং দ্বিতীয় সেশন, প্রথম সেশনে এগিয়ে এসে খেলছিলেন, দ্বিতীয় সেশনে এগিয়ে না, জায়গায় দাঁড়িয়ে খেলছিলেন, কিন্তু ফ্রন্ট ফুটের যে ওয়েট ট্রান্সফারটা, সামনের পায়ের উপর যাওয়া, যেটা দুটা ক্ষেত্রে ইট ওয়াজ প্রমিনেন্ট। অর্থাৎ নাজমুল শান্ত এই জায়গাটা একটা চমৎকার রেকটিফিকেশন করেছেন, সেটা হচ্ছে বলটা ভেতরের দিকে যখন ঢুকছে, পেছনের পায়ের উপর বেজ না রেখে, পেছনের পায়ের উপর বেজ রাখলে কি হচ্ছে, বল ভেতরে ঢুকে যাচ্ছে। রাদার দেন শান্ত যে কাজটা করছেন এখন, সেটা হচ্ছে সামনের পায়ের উপর ভর দিচ্ছেন, সামনের পায়ের উপর ওয়েট ট্রান্সফার করছেন, যে কারণে বলটা মুভ করে শরীর বরাবর আসার আগেই তিনি বলটাকে ডিফেন্ড করে ফেলছেন। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এই জায়গাটায় নাজমুল শান্ত গত 1 বছর ধরে, অনেক বেশি মাত্রা, শুধু 1 বছর ধরে না, আমরা যদি চিন্তা করে দেখি তাহলে আমার মনে হয় যে গত 4-5 বছর ধরে শান্তর এটা একটা কমন প্রবলেম। অ্যারাউন্ড দ্য উইকেট আসা বল, ইনকামিং যে বলগুলো আসছে, ওয়েট ট্রান্সফারগুলো ঠিকঠাক মতো না হওয়ার কারণে প্রচুর বল ভেতরে ঢুকে তিনি আউট হয়েছেন। তবে লাস্ট পাকিস্তান সিরিজের সময় থেকে, মানে লাস্ট নিউজিল্যান্ড সিরিজের সময় থেকে, নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডের সময় থেকে শান্তর এই জায়গাটায় একটা দৃশ্যমান পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েট ট্রান্সফারটা সামনের দিকে করছে। এখন একটা বিষয় খেয়াল করবেন, বল পিচ করার আগেই দেখবেন শান্তর সামনের পায়ের উপর ওয়েট ট্রান্সফার কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি ফরওয়ার্ড অ্যাঙ্গেল ভিউ থেকে দেখি, বল পিচ হওয়ার আগেই শান্তর সামনের পায়ের ওয়েট ট্রান্সফার হয়ে গেছে। এটা নিউজিল্যান্ডের সঙ্গে যেদিন সেঞ্চুরি করলেন ওই দিনও খেয়াল করে দেখবেন, বল পিচ হওয়ার আগেই তার সামনের পায়ে ওয়েট ট্রান্সফার হয়ে গেছে। এই টেস্টেও দেখবেন সামনের পায়ে ওয়েট ট্রান্সফারটা হয়ে গেছে, যেটাকে তিনি খুব ভালো মতো খেলতে পারছেন। এবারে যদি আমরা একটু কম্পেয়ার করে দেখি, যে বলগুলো তিনি বোল্ড হচ্ছেন, সামনের পায়ে কোনো ওয়েট ট্রান্সফার নাই,
সামনের পাটা আকাশে উঠে যাচ্ছে কখনো কখনো, সামনের পা ওয়েট নিতেই পারছেন না, সামনের পায়ের পুরো জায়গাটায় কোনো ট্রান্সফারের কোনো অবস্থায় নেই, খালি টো দিয়ে কোনোভাবে রেখে দিয়েছেন, অফ ব্যালেন্সড হয়ে যাচ্ছে। সো দিস থিংস আর ভেরি মাচ টেকনিক্যাল। আমরা আমাদের অনফিল্ডের পর্দায় এটা নিয়ে ভিডিও করেছিলাম সেই পাকিস্তান সিরিজের ওয়ানডে সিরিজের সময়। এখন এরপরে আই হোপ ন্যাশনাল টিমে এই ব্যাপারটা নিয়ে কাজ হয়েছে। মোহাম্মদ আশরাফুল দলটার সঙ্গে ছিলেন, তার সামনের পায়ের ওয়েট ট্রান্সফার নিয়ে হয়তো বা কাজ করেছেন, কারণ একদম দৃশ্যমান একটা পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। এখন অনেকেই মন্তব্য করতে চাইবেন যে প্লেয়ার যখন ফর্মে থাকে তখন সব ঠিক থাকে। প্লেয়ার ফর্মে তখনই থাকে যখন টেকনিক্যাল জায়গা থেকে সে প্রপার শেপে থাকে। টেকনিক্যাল জায়গা থেকে যদি কেউ প্রপার শেপে না থাকে তার অনুযায়ী, তখন কেউ প্রপার ফর্মে থাকতে পারে না। অনেকে চন্দর পল কিংবা অনেক আনঅর্থোডক্স কাইন্ড অফ ব্যাটসম্যানের এক্সাম্পল দিবেন। এখন আনঅর্থোডক্স কাইন্ড অফ ব্যাটসম্যান আর প্রপার শেপে থাকা ব্যাটসম্যান, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আনঅর্থোডক্স কাইন্ড অফ ব্যাটিংও প্রপার শেপে থাকার ব্যাপার আছে, প্রপার টেকনিক্যাল শেপে থাকার ব্যাপার আছে। আপনি যদি চন্দর পলের ব্যাটিং চিন্তা করেন, চন্দর পল স্ট্যান্ডিং স্ট্যান্স দাঁড়াতেন একভাবে, কিন্তু যখন শর্ট খেলতেন, আপনি যদি খেয়াল করে দেখেন, চন্দর পল যখন স্ট্যান্ডিং স্ট্যান্সে একরকম দাঁড়াচ্ছেন, কিন্তু যখন শর্ট খেলছেন তখন কনভেনশনাল স্টাইলেই তিনি শর্ট খেলতেন। ইভেন ফাওয়াদ আলমের কথা যদি চিন্তা করেন, ফাওয়াদ আলম, চন্দর পল দুইজনই যখন শর্টস খেলছেন, মানে আনকনভেনশনাল দাঁড়ানো স্টাইলের পর যখন তারা শর্টস খেলছেন, তখন কিন্তু কনভেনশনাল স্টাইলে প্রপার শেপে প্রপার ব্যাটিং বেসিকই তারা শর্ট খেলছিলেন। সো এর বাইরে কেউই না, এর বাইরে কোনো প্লেয়ারই না। এক একজনের প্রপার শেপের ধরন এক এক রকম। সো আলটিমেটলি এই যে ওয়েট ট্রান্সফারের যে বিষয়টা, সামনের পায়ের উপর ওয়েট ট্রান্সফার করাটা, পৃথিবীর যে কোনো ব্যাটসম্যান এই সামনের পা পেছনের পা তার ওয়েট ট্রান্সফার একটা ব্যালেন্স থাকে, 60-40 একটা ওয়েট ট্রান্সফার রেশিও থাকে। শান্তর ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল 70% টু ব্যাকফুট, 30% টু ফ্রন্ট ফুট, শান্তর এই জায়গাটা কোনো ব্যালেন্স ছিল না, যেটা এই মুহূর্তে শান্তর বেশ ভালো ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।